হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান আইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার রাত মানেই আপনার আমার সবার প্রিয় মোকসেদ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি মোকসেদ ভাইয়ের আলী হুজুরের মারজান জিনের দুর্দান্ত একটি ঘটনা। আশা করছি আজকের রাতটি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তো আর কথা বলে ঘটনার আমেজটি নষ্ট করতে চাচ্ছি না। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম ঘটনা শুনতে আপনারা কিন্তু খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব মোকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের মারজান জিনের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয়ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মুকসিদ হাসান, বাসা নেত্রকোনার সাতপাই রেল ক্রসিং, ভূত আড্ডার একজন অ্যাডমিন বলছিলাম। প্রিয় লিসেনার, আজ আপনাদের জন্য আপনাদের মাঝে হাজির হলাম আলী হুজুরের এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করি ঘটনাটা সবার অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। জাফর নামের এক লোক, সে সব সময় মাছ ধরার জন্য রীতিমতো পাগল ছিল। তার ইচ্ছে একটাই, সে প্রতিদিন রাতে অনেক মাছ ধরবে। প্রতিদিন যে মাছ ধরে সেগুলো দিয়ে তার মন ভরে না। এমন করে চলতে থাকে আরো কিছুদিন। কিন্তু জাফরের চিন্তা সেই এক জায়গাতেই পড়ে আছে, তার অনেক বড় বড় মাছ ধরতে হবে। একদিন বাজার থেকে জাফর বাড়িতে ফিরছিল। রাস্তায় দেখা হলো তার বন্ধু সজীবের সাথে। সজীব আবার জাফরকে বাজারে নিয়ে গেল চা খাওয়ার জন্য। কিন্তু সজীব খেয়াল করলো জাফরের কেন জানি মনটা খারাপ দেখাচ্ছে। তখন সজীব চা খেতে খেতে জাফরকে জিজ্ঞেস করলো, কিরে জাফর, তোর মন খারাপ করে আছিস কেন? সেই কখন থেকে দেখছি কি যেন চিন্তা করছিস। আচ্ছা বলতো, কি নিয়ে এত চিন্তা করছিস? প্রথমে জাফর বলতে চাইছিল না, কিন্তু সজীবের জোরাজোরিতে জাফর একসময় বলতে রাজি হলো। জাফর বলতে লাগলো, তুই তো ভালো করেই জানিস আমার অনেক মাছ ধরার শখ, কিন্তু সবাই অনেক মাছ পায় আর আমি তেমন মাছই পাই না। যা পাই তাও আবার ছোট ছোট। এগুলো দিয়ে আমার মন ভরে না রে। জাফরের সব কথা শুনে সজীব একটা হাসি দিল আর তার হাতে থাকা চায়ের কাপে দুইটা চুমুক দিল। তারপর বলতে লাগলো, জাফর, চিন্তা করিস না, তোর এই সমস্যার সমাধান আমার কাছে আছে। সজীবের মুখে এই কথা শুনে অনেক খুশি হলো জাফর, আর সজীবকে বলতে লাগলো, সজীব বন্ধু, তুই তাড়াতাড়ি উপায়টা বল, কি করলে আমি অনেক বড় বড় মাছ আর বেশি বেশি মাছ ধরতে পারবো। সজীব তখন বলে, কাল তোরে নিয়ে একটা জায়গায় একটা তান্ত্রিকের কাছে যাব, আর সেই তান্ত্রিক অনেক ভয়ঙ্কর এক তান্ত্রিক। অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন আছে তার কাছে। সে তোর এই সমস্যার সমাধান করে দিতে পারবে। তারপর সজীব আর জাফর দুজন চলে গেল তাদের নিজেদের বাড়িতে। জাফরের তো আর রাতে ঘুমিয়ে আসছিল না, কখন সকাল হবে আর কখন যাবে সেই তান্ত্রিকের বাড়িতে। এমন করতে করতে কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারল না জাফর। পরের দিন সকালে তার ঘুম ভাঙল সজীবের ডাকে। সজীবের ডাক শুনে জাফর এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। তখন সজীব বলতে লাগলো, কিরে বেটা,
তুই এখনো ঘুমাচ্ছিস? তুই না আজ আমার সাথে কোথায় যাবি বলেছিলি? ভুলে গেছিস কি? তখন জাফর বলতে লাগলো, আরে না, কি বলিস? এটা কি ভোলার মতো কথা? সারা রাত এই কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারলাম না। সজীব তখন বলল, বুঝতে পারছি, চল তাহলে এবার যাওয়া যাক সেখানে। জাফর বলল, ঠিক আছে চল তাহলে। তখন সজীব বলল, জাফর, এখনো সময় আছে, একটু চিন্তা ভাবনা করে নে। এই কাজগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর হয়, এমনকি মৃত্যু পর্যন্তও কিন্তু হতে পারে। যা করবি একটু ভেবে চিন্তা করে তারপর কর। এই কাজগুলো কিন্তু ভয়ঙ্কর জিনেদের কাজ, একটু ভুল হলেই কিন্তু সব শেষ। তখন জাফর বলতে লাগলো, আরে এসব নিয়ে তো আর চিন্তা করতে হবে না, যা হবে সেটা পরে দেখা যাবে, কোনো ভুল হবে না। তুই কোনো কথা না বলে আমাকে নিয়ে চল সেই তান্ত্রিকের কাছে। সজীব তখন একদম নিরুপায় হয়ে জাফরকে নিয়ে যেতে বাধ্য হলো। আর কি করবে, জাফর তো কোনোভাবেই মানতে রাজি না তার কথা। তার একটাই কথা, সে যেভাবেই হোক অন্যদের থেকে অনেক বেশি মাছ ধরবে আর অনেক বড় বড় মাছ ধরতে হবে। সজীব আর কি করবে, বাধ্য হয়ে জাফরকে নিয়ে রওনা হয়ে গেল সেই তান্ত্রিকের বাড়িতে। প্রায় 2 ঘন্টা পর জাফর আর সজীব চলে গেল সেই তান্ত্রিকের বাড়িতে। সেখানে গিয়ে দেখে তান্ত্রিক তার আসন সাজাচ্ছে। সজীবকে দেখে তান্ত্রিক বলতে লাগলো, আরে সজীব বাবু যে, কি মনে করে চলে আইলেন এই গরিবের বাড়িতে? তান্ত্রিকের এই কথা শুনে জাফর বুঝতে পারল তান্ত্রিক সজীবের পূর্ব পরিচিত। জাফর কিছুটা খুশি হলো, কারণ যেহেতু তান্ত্রিক আমার বন্ধু সজীবের পরিচিত, তাহলে মনে হয় আমার কাজটা হয়ে যাবে। এটা ভেবে মনে মনে অনেক খুশি হলো জাফর। তখন সজীব বলতে লাগলো, আরে তান্ত্রিক মশাই, এইসব কি বলেন? আপনি গরিব এটা কে বলেছে? আপনি হচ্ছেন সব থেকে বেশি বড়লোক। আমি এতেই অনেক খুশি, আপনি যে আমাকে চিনতে পেরেছেন। তখন তান্ত্রিক এক হাসি দিয়ে বলল, সজীব বাবু, আমি তান্ত্রিক মানুষ, আমি কি এত সহজে কাউরে ভুলে যেতে পারি? যাই হোক, এবার বলেন এই গরিবখানায় কিসের জন্য আসছেন? তখন জাফর তান্ত্রিককে সবকিছু খুলে বলল। তান্ত্রিক সবকিছু শোনার পর বলতে লাগলো, সজীব বাবু, এইটা কেমন রোগী নিয়ে আসলা তুমি? মানুষ আমার কাছে আসে মনের মানুষকে কাছে পাওয়ার জন্য, কারো বিয়ে হচ্ছে না সেই সমস্যার সমাধানের জন্য, মানুষকে কালো জাদু করে মেরে ফেলার জন্য, আর তোমার বন্ধু আসছে মাছ ধরার জন্য। তখন জাফর তার মুখটা একটু গোমরা করে বলতে লাগলো, আপনি কি আমার কাজটা করে দিতে পারবেন? যদি পারেন তাহলে করে দেন, আর যদি না পারেন তাহলে না করে দেন। এত কিছু শোনানোর কি প্রয়োজন বলেন তো? তখন তান্ত্রিক জাফরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, জাফর বাবু, আমার জীবনে এমন কোনো রেকর্ড নেই যে কাজ আমি করতে পারিনি। যাই হোক, এখন কথা হইল আমি এই কামটা কইরা দেব। তবে এই কামে কিন্তু অনেক ঝামেলা আছে। একটু ভুল করলেই কইলাম তোমার মৃত্যু হইতে পারে। আমি যেই জিনটা তোমারে দিমু, সেই জিন কইলাম কোনো সাধারণ জিন না। এই জিন যদি একবার কোনো কারণে তোমার হাত থেকে মুক্তি পাওয়া যায়, তাইলে কিন্তু আমার পক্ষে এই জিনকে আটকানো একেবারেই অসম্ভব। এই জিন বেশি দিন কারো কাছে বন্দী থাকে না, কোনো না কোনোভাবে মুক্তি পাইয়া যায়। এই জিনের নাম হল মারজান জিন। এই জিনকে বেশি দিন বশ করে রাখা যায় না। এখন ভালো করে ভাবিয়া কও, কি করবা বাবু? এই জিন কি তোমার সাথে লইয়া যাইবা? এখনো সময় আছে, ভাইবা লাও। জাফর তখন বলতে লাগলো, আমি রাজি আছি এই মারজান জিনকে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমাকে কি করতে হবে আপনি সেটা বলেন। তখন তান্ত্রিক বলতে লাগলো, ঠিক আছে, তুমি যেহেতু রাজি আছো, তাইলে আমার কোনো বাধা নাই। তার জন্য তোমাকে শ্মশানে যাইতে হইব, আর শ্মশানে গিয়ে মৃত মানুষের নাভি আর মানুষের পুরানো ছাই নিয়ে আইতে হইব। যদি কামটা ঠিক মতো কইরা আইতে পারো, তাইলে বাবা তোমার কামটা হইয়া যাইব। জাফর তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি রাজি আছি। আপনি শুধু বলেন কবে এবং কখন নিয়ে আসতে হবে। আপনি যেদিন বলবেন আমি ঠিক সেই দিনই নিয়ে আসবো।
তখন তান্ত্রিক বলতে শুরু করলো, এই কাজটা পূর্ণিমার রাইতে করতে হইব। আর যখন তুমি নাভি আর ছাই হাতে নিবা, তখন কিন্তু তোমার দম বন্ধ থাকতে হইব। কোনো রকম নিঃশ্বাস কিন্তু নেওয়া যাইব না। একদমের মধ্যে সেটাকে তোমার ব্যাগে রাখতে হইব। মনে রাখবা বাবা, এই কাজের সময় কিন্তু কোনো ভুল করলে কাজ হবে না। উল্টা তুমি কিন্তু অনেক বিপদে পড়বা। তখন কিন্তু আমার আর কিছু করার থাকতো না। আমি কিন্তু তখন তোমার কোনো কাজেই আসবো না। কারণ এই মারজান জিন কিন্তু অনেক শক্তিশালী একটা জিন। সব কথা শুনে জাফর তখন বলল, ঠিক আছে, আপনি যেমন যেমন বলবেন কাজ ঠিক তেমন ভাবেই হয়ে যাবে। তারপর তান্ত্রিক তার আসন থেকে এক টুকরো মাটি নিয়ে আসলো আর কি যেন বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়ে সেই মাটিতে ফু দিল আর মাটিগুলো জাফরের হাতে দিয়ে বলল, যেদিন শ্মশানে যাইবা সেই দিন এই মাটি তোমার কপালে ভালো করে ঘষে নেবা। তখন জাফর বলতে লাগলো, এই মাটি কপালে ঘষলে কি হবে? তান্ত্রিক বলল, তুমি যদি এই মাটি কপালে ঘষে নাও তাইলে শ্মশানের কোনো জিন তোমার ক্ষতি করতে পারবো না। তারপর জাফর আর তার বন্ধু দুজনেই চলে গেল সেখান থেকে। দিন যেতে লাগলো আর জাফর অপেক্ষা করতে লাগলো অমাবস্যার রাতের জন্য। কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন জাফরের মা বলতে লাগলো, জাফর, আজ রাতে ঘর থেকে কোথাও যাস না বাপ। তখন জাফর বলল, কেন, কি হয়েছে আজ? আজ রাতে কি বাড়িতে কোনো অনুষ্ঠান হবে নাকি? তখন জাফরের মা আমেনা বেগম বলতে লাগলো, আরে না রে বাপ, আজ রাত হচ্ছে ভয়ঙ্কর অমাবস্যা। এই রাত হইল সবচাইতে বড় অমাবস্যার রাত। এই রাতে বাইরে অনেক কিছু ঘোরাঘুরি করে আর মানুষের ক্ষতি করার চেষ্টা করে। জাফর মায়ের মুখে এই কথা শুনে অনেক খুশি হলো আর মনে মনে বলতে লাগলো, এই দিনের অপেক্ষায় তো ছিলাম। জাফর আর কোনো কথা না বলেই ঘর থেকে বের হয়ে গেল আর শ্মশান খুঁজতে লাগলো। কোনো শ্মশানে মানুষ পোড়ানো হচ্ছে সেটা দেখার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পর জাফর একটা শ্মশান পেয়ে গেল, যেই শ্মশানে একজন বৃদ্ধকে পোড়ানো হচ্ছিল। জাফর তখন মনে মনে ঠিক করলো, আজ রাতে সে এখানে আসবে আর এখান থেকে নাভি আর ছাই নিয়ে তান্ত্রিকের কাছে যাবে। জাফর সেখান থেকে চলে গেল আর রাতের জন্য অপেক্ষা করতে লাগলো। রাত তখন আনুমানিক 10টা বেজে গেল। তখন জাফর একটা পলিথিন ব্যাগ হাতে নিয়ে রওনা হয়ে গেল সেই শ্মশানের উদ্দেশ্যে। আর রাত 10টার সময় বের হয়েছে, কারণ জাফরের বাড়ি থেকে শ্মশানটা মোটামুটি অনেক দূরে। সেখানে যেতে যেতে প্রায় 2 ঘন্টা লেগে যেতে পারে। সেই জন্য একটু তাড়াতাড়ি রওনা করে দিল জাফর। জাফর যখন শ্মশানে পৌঁছে গেল তখন আনুমানিক রাত 1টার কাছাকাছি। জাফর এতটা রাস্তা আসলো কোনো সমস্যা ছাড়াই, কিন্তু যেই শ্মশানে ঢুকতে গেল তখন জাফরের কিছুটা ভয় লাগতে শুরু হলো। তবে এতটাও যে ভয় লাগছে বিষয়টা কিন্তু তেমন না। তারপরেও কিছুটা ভয় ভয় লাগছে। যেমনই হোক, রাত অনেক, তারপরে অপরিচিত একটা জায়গা, তার উপর শুনশান একটা শ্মশান। যে কারো ভয় লাগবে এটাই তো স্বাভাবিক, তাই না? যেই জাফর শ্মশানে ঢুকতে যাবে ঠিক তখন জাফরের সেই তান্ত্রিকের কথা মনে পড়ে গেল। তান্ত্রিক তাকে বলেছিল তার দেওয়া মাটি কপালে ঘষে নিতে। তখন জাফর তার পলিথিন ব্যাগ থেকে মাটি বের করলো আর নিজের কপালে মাটি ঘষে নিল। তারপর ঢুকে গেল শ্মশানের মধ্যে। শ্মশানের ভেতর পা রাখতেই জাফরের মনে হতে লাগলো তার শরীরটা কেমন একটা জানি ভার ভার হয়ে আসছে। মনে হচ্ছে তার অনেক ওজন বেড়ে গেছে। আর শ্মশানের চারপাশে একসাথে বেশ কয়েকটি শিয়াল ডেকে উঠল। হঠাৎ করে অনেকগুলো শিয়াল ডেকে ওঠার কারণে অনেকটাই ভয় পেয়ে গেল জাফর। তারপরেও সে ঢুকে গেল শ্মশানে আর খুঁজতে লাগলো নাভি আর সেই পোড়ানো ছাই। জাফর প্রথমে কোনো রকম কষ্ট ছাড়াই লাশের ছাই পেয়ে গেল আর নিঃশ্বাস না নিয়ে একদমই অল্প কিছু ছাই তার পলিথিনে ভরল। এবার নাভি খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করার পরও নাভি পাচ্ছিল না। এদিকে রাত প্রায় শেষের দিকে, কিন্তু জাফর নাভি খুঁজে পাচ্ছিল না। জাফর ভাবতে লাগলো, আমি কি তাহলে নাভি খুঁজে পাবো না? একটু পরেই তো সকাল হয়ে যাবে।
আর শ্মশানের চারপাশে মানুষ চলে আসবে। এটা ভাবতে ভাবতে হঠাৎ জাফরের চোখ গেল শ্মশানে থাকা গাব গাছের দিকে, আর সেখানে দেখতে পেল একটা মাটির হাড়ি। অনেকেই এটাকে মাটির বেটরা বলে। যাই হোক, তখন জাফরের চোখ গেল সেই হাড়ির দিকে। তখন জাফর চলে গেল সেই গাব গাছের কাছে, আর গাছ থেকে সেই মাটির পাতিলটা নিচে নামালো। যেই পাতিলের ভেতর হাত দিতে যাবে, ঠিক তখন পেছন থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসলো। কণ্ঠটা ছিল অনেকটা এমন: জাফর, নিস না। আমার নাভিটা তুই নিস না রে। তুই যেটা করছিস সেটা কিন্তু ভুল। এর জন্য তোর অনেক বড় মাসুল দিতে হবে। আর তাই বলছি, এখান থেকে চলে যা। ভুল করেও তুই এই কাজ করিস না। ঠিক তখন আবারও শ্মশানের চারপাশে শিয়াল ডাকতে শুরু করলো। জাফর তখন পিছনে তাকালো আর দেখলো তার পিছনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর লাশ। আর সে লাশের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখে মনে হচ্ছে এই লাশটা মনে হয় এখনই চিতা থেকে উঠে এসেছে। জাফর অনেকটা ভয় পেয়ে গেল, আর সেই জ্বলন্ত লাশ থেকে তার দৃষ্টি সরিয়ে নিল। দম বন্ধ করে হাত ঢুকিয়ে দিল পাতিলের ভেতর। তখন তার হাতে কিছু একটা লাগলো। সেটা ছিল অনেক গরম আর কিছুটা ভেজা ভেজা। জাফর বুঝতে পারলো সে যেটা খুঁজছে এটাই সেই নাভি। জাফর পাতিল থেকে নাভিটা তার পলিথিন ব্যাগে ভরে নিল, আর সাথে সাথে শিয়ালের ডাক আর সেই জ্বলন্ত লাশটা সেখান থেকে গায়েব হয়ে গেল। কোনো রকম সমস্যা ছাড়াই জাফর সেখান থেকে নাভি আর ছাই নিয়ে তার বাড়িতে চলে গেল। পরের দিন সকাল হতেই জাফর চলে গেল তান্ত্রিকের বাড়িতে, আর তান্ত্রিক জাফরকে দেখেই বলে উঠল, জিনিসগুলো আসনের সামনে রেখে দে। তখন জাফর কিছুটা অবাক হলো, কারণ তান্ত্রিক কি করে বুঝতে পারলো যে সে নাভিটা আর ছাইটা নিয়ে এসেছে। তখন তান্ত্রিক বলে উঠল, জাফর, কি ভাবছিস আমি কি কইরা বুঝলাম তুই এই জিনিসগুলো নিয়ে আসলি? এইটা ভেবে সময় নষ্ট করিস না। শুধু একটা কথাই জেনে রাখবি, আমি সব কিছুই বুঝতে পারি বলেই আমি তান্ত্রিক। এবার জিনিসগুলো রেখে দে, আর আমি যা যা বলছি সেইগুলো মেনে চলবি। আর তারপর দেখবি মাছ কাকে বলে। প্রতিদিন তুই অনেক বড় বড় মাছ ধরতে পারবি। তান্ত্রিকের মুখে এই কথাগুলো শুনে অনেক খুশি হলো জাফর, আর বলতে লাগলো, তাড়াতাড়ি বলেন আমার কি কাজ করতে হবে। তখন তান্ত্রিক বলতে লাগলো, তেমন কিছুই না। তুই যখন মাছ ধরতে যাবি তখন শুধু মনে মনে এই কথাটা বলবি, মারজান, রাস্তা দেখা। এটা বলতেই দেখবি তোর সামনে একটা অনেক বড় গজার মাছ চলে আসবে, আর এই গজার মাছের চোখগুলো একদম নীল রঙের হবে। ভুল করেও কখনো এই গজার মাছকে মারতে যাবি না। যদি ভুল করেও এই মাছের গায়ে আঘাত করিস তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে। তখন কিন্তু আমি কিছুই করতে পারবো না। আর হ্যাঁ, যেদিন মাছ ধরতে যাবি সেদিন কিন্তু আমার দেওয়া মাটি কপালে ঘষে নিবি। কথাটা যেন মনে থাকে। তান্ত্রিকের সব কথা শোনার পর জাফর চলে আসলো তার নিজ বাড়িতে, আর রাতের জন্য প্রস্তুতি নিল। অপেক্ষা করতে লাগলো রাতের জন্য। দেখতে দেখতে অন্ধকার নেমে আসলো, আর জাফর প্রস্তুত হয়ে টেটা হাতে নিয়ে বের হয়ে গেল মাছ ধরার উদ্দেশ্যে। যখন জাফর মাছ ধরার নির্দিষ্ট স্থানে চলে গেল, তখন সে বলতে লাগলো, মারজান, রাস্তা দেখা। যেখানে আছে বড় বড় মাছ, আমাকে সেই পথে নিয়ে যা। তখন জাফর খেয়াল করলো তার থেকে 3-4 ফুট দূরে পানির মধ্যে কিছু একটা শব্দ হচ্ছে। তখন তার হাতে থাকা টর্চ লাইটের আলো সেই দিকে ঘুরিয়ে দিল। তখন জাফর দেখতে পেল অনেক বড় একটা গজার মাছ তার দিকে এগিয়ে আসছে। এত বড় গজার মাছ দেখে কিছুটা ভয় পেয়ে গেল জাফর। তখন জাফর খেয়াল করলো এই গজার মাছের চোখগুলো একদম নীল বর্ণের। জাফর তখন বুঝতে পারলো এটা কোনো মাছ না, এটা হচ্ছে সেই মারজান জিন। জাফর তখন মারজান জিনের পেছন পেছন যেতে লাগলো,
আর কিছুক্ষণ যাওয়ার পর জাফর খেয়াল করলো সেই গজার মাছটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। চারদিকে যখন সেই গজার মাছটাকে খুঁজতে লাগলো তখন জাফর খেয়াল করলো সে একটা শ্মশানের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা কোন জায়গা সে চিনতে পারছিল না। তখন হঠাৎ পানিতে অনেক জোরে একটা আওয়াজ ভেসে আসলো, আর জাফরের নজর গেল সেই দিকে। আর সেই দিকে তাকিয়ে তো জাফর অবাক হয়ে গেল। জাফর সেই দিকে লাইট মারতেই দেখতে পেল বিশাল বড় একটা বোয়াল মাছ হেলে দুলে যাচ্ছে। জাফর অনেক খুশি হলো, আর তার হাতে থাকা ট্যাটা দিয়ে সেই বল মাছটাকে আঘাত করলো। এমন করে অনেকক্ষণ মাছ ধরার পর জাফর বুঝতে পারলো আজ আর মাছ ধরতে হবে না, কারণ যে মাছগুলো ধরা হয়েছে সেগুলো নিয়ে যেতে অনেক কষ্ট হবে। আর তাই সে ভাবলো এবার বাড়িতে ফিরে যেতে হবে। এটা বলেই জাফর অন্যদিকে লাইট মারলো। তখন জাফর আবার চমকে উঠলো। চমকে ওঠার কারণ হচ্ছে জাফর দেখতে পেল সে প্রথমে যেখানে ছিল এখনো সেখানেই আছে, যেখান থেকে সে গজার মাছের পেছন পেছন গিয়েছিল। জাফরের কিছুটা ভয় ভয় লাগছিল, কিন্তু যখন মাছের কথা মনে হয় তখন সব ভয় যেন নিমেষেই উড়ে যায়। আর আজ জাফর অনেক বেশি খুশি, কারণ এই প্রথম জাফর এত বড় বড় মাছ ধরতে পেরেছে। জাফর তখন মাছগুলো নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তার মাকে ডাক দিল। জাফরের মা জাফরের কাছে এত বড় বড় মাছ দেখে তো আরো অনেক বেশি খুশি হলো। তখন জাফরের মা বড় বড় দুইটা বোয়াল মাছ রেখে বাকি মাছগুলোকে জাফরকে সকালে বাজারে নিয়ে বিক্রি করার জন্য বলে। তখন জাফর বলল, ঠিক আছে মা, সকালে বাকি মাছগুলো বিক্রি করে দেব। সকালবেলায় যখন জাফর এত বড় বড় মাছ নিয়ে বাজারে গেল, বাজারের সকল মানুষ তো অবাক হয়ে গেল, আর জাফরকে বলতে লাগলো এত বড় বড় মাছ কোথায় পেল সে। জাফর তখন সবাইকে এক কথায় জবাব দিয়ে দিল, রাতে বিল থেকে টেটা দিয়ে বড় মাছ ধরেছে। জাফর সেদিন অনেক টাকার মাছ বিক্রি করলো। এমন করে জাফরের দিন যেতে লাগলো, আর এইদিকে জাফর আগের চাইতে অনেকটা ধনীও হতে লাগলো। আর অন্যদিকে জাফরের এই উন্নতি মানুষের চোখে পড়ে গেল। হঠাৎ করে জাফর এমন কি পেল, প্রতিদিন এত বড় বড় মাছ বাজারে বিক্রি করে। সত্যি বলতে এই যুগে কারো ভালো কেউ দেখতে পারে না। জাফরের ক্ষেত্রেও ঠিক সেটাই হলো। আর জাফরের অন্য এক বন্ধু যার নাম সালাম, সালাম মনে মনে ঠিক করলো আজ সে দেখবে জাফর কোথায় যায় মাছ ধরার জন্য। যেমন ভাবনা তেমন কাজ। সন্ধ্যা হতে না হতেই সালাম জাফরের বাড়ির পাশে গিয়ে লুকিয়ে বসে রইল। যখন জাফর ঘর থেকে বের হবে তখন সে জাফরের পেছন পেছন যাবে, এটাই তার মনে মনে চিন্তা। রাত তখন 10টা বাজে, আর জাফর লাইটার টেটা হাতে নিয়ে বের হয়ে গেল মাছ ধরার উদ্দেশ্যে। আর ঠিক তখন সালামও চুপি চুপি জাফরের পেছন পেছন যেতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর সালাম খেয়াল করলো জাফর তার ব্যাগের মধ্যে কি জানি একটা জিনিস খুঁজছে। যখন খুঁজে পাচ্ছিল না তখন জাফর বলতে লাগলো, আরে এই যা, আজ তো মাটি নিয়ে আসতে ভুলে গেছি। এতদিন মাছ ধরলাম, একদিন মাটি কপালে না ঘষলে এমন কি আর হবে। আজ মাটি কপালে না ঘষেই মাছ ধরবো। আর এই ভাবনাটাই ছিল জাফরের জীবনের সবচেয়ে বড় ভুল। জাফর কি আর জানতো আজ তার সাথে কি কি হতে যাচ্ছে। জাফর তখন বলতে লাগলো, মারজান, রাস্তা দেখা। আর ঠিক তখন প্রতিবারের মতো সেই গজার মাছ এসে হাজির হলো। আর এই দৃশ্যগুলো পিছন থেকে সব দেখছিল সালাম। যেই সালাম এত বড় গজার মাছ দেখতে পেল, আর সে লোভ সামলাতে পারল না। সে দৌড়ে গিয়ে তার হাতে থাকা ট্যাটাটা দিয়ে সেই গজার মাছের পিঠে আঘাত করে ফেলল, আর সাথে সাথে সেই গজার মাছটা অদৃশ্য হয়ে গেল। আর তখন জাফর বলতে লাগলো, হায় আল্লাহ, এটা কি হলো? সালাম, তুই এটা কি করলি? আর তুই এখানে কখন আসলি? আজ আর কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। তোর জন্য আজ আমাদের এই গ্রামটাও বিপদে পড়ে গেল। জানি না কাল থেকে কি কি হবে এই গ্রামে। তখন সালাম বলতে লাগলো, আরে এমন কি হয়েছে যে এত কিছু বলতে লাগছো? প্রতিদিন তুমি এত বড় বড় মাছ পাও, আর তাই আজ আমি চুপি চুপি তোমার পেছন পেছন চলে আসলাম মাছ ধরার জন্য। তুমি যেখানে যেখানে যাবে আমিও সেখানে সেখানে যাব আর মাছ ধরবো।
কিন্তু এখানে এত বড় একটা গজার মাছ দেখলাম, আর তাই তুমি এই গজার মাছ মারার আগে আমি মারতে চাইলাম। এতে এমন কি হয়ে গেছে যে সবাইকে মরতে হবে? তখন জাফর বলতে লাগলো, হায় রে বেকুব, এটা কোনো গজার মাছ ছিল না, এটা ছিল একটা ভয়ঙ্কর জিন। এই জিনের নাম হলো মারজান। এই মারজান জিন হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা জিন। আর এই জিন গজার মাছের রূপ নিয়ে আসতো আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি একটা তান্ত্রিকের কাছ থেকে এই জিনকে নিয়ে আসছি। আর তুই এটা কি করে দিলি? আজ আর কেউ এখান থেকে জীবিত ফিরতে পারবো না। ঠিক তখন সালাম আর জাফর খেয়াল করলো তাদের পেছনে দানব আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে আর হা হা করে হাসতে লাগলো। এই দৃশ্য দেখে সালাম আর জাফর দুজন অনেক ভয় পেতে লাগলো। তখন সেই মার্জান জিন বলতে লাগলো, জাফর, আমি জানতাম তুই কোনো একদিন এমন ভুল করে ফেলবি যার জন্য আমি মুক্ত হয়ে যাব। আমি মারজান, পিশাচ জিনের সর্দার, আর আমি কিনা মানুষের গোলামি করছি। আমার ভুলের জন্য আমি এই তান্ত্রিকের হাতে বন্দী হয়েছিলাম, আর তাই বাধ্য হয়ে এতদিন আমি তোর গোলামি করেছি। আমি জানতাম একমাত্র তোরে বোকা বানাতে পারলেই আমি মুক্তি পেয়ে যাব। আর এর জন্যই তো আমার রাজ্যের এক পিশাচ সেদিন তোর বন্ধুর রূপ নিয়ে তোর সাথে বাজারে দেখা করেছিল, আর তোরে সেই তান্ত্রিকের সন্ধান দিল, এমনকি তার কাছে নিয়েও গিয়েছিল। এটা সম্পূর্ণ আমার মায়াজাল ছিল। তুই আর তান্ত্রিক কিছুই বুঝতে পারলি না, আর আমি এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম। হঠাৎ একদিন খেয়াল করলাম এই সালাম তোর পিছনে পড়ে আছে। তুই কি করে এত বড় মাছ ধরিস এটা জানার আগ্রহর মধ্যে একটু বেশি, আর তাই সালামকেও আমার মায়াজালে ফাঁসিয়ে দিলাম। এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে যা, আজ তোদের মৃত্যু হবে, আর এই গ্রামের শুরু হবে এক এক করে মৃত্যুর মিছিল। কেউ বাঁচতে পারবি না। এটা বলে মারজান জিন সালামকে ধরে পানির মধ্যে চোবাতে লাগলো। এই দৃশ্য দেখে জাফর সেখান থেকে দৌড়ে পালাতে চাইলো, কিন্তু মারজানের অন্য হাত দিয়ে জাফরকেও ধরে ফেললো আর দুজনকেই পানিতে চোবাতে লাগলো। পরের দিন সকালে গ্রামের সবাই দেখতে পেল বিলের মাঝে হাঁটু পানির মধ্যে কি যেন পড়ে আছে। তখন সবাই কাছে গিয়ে দেখলো দুইটা দেহ, পা উপরের দিকে আর মাথা মাটির নিচে কাদার মধ্যে পুঁতে আছে। এই দৃশ্য দেখে তো সবাই অনেক ভয় পেতে লাগলো। ভয়ে ভয়ে দুজন গিয়ে সেই লাশগুলোকে উপরে উঠালো আর দেখলো এটা আর কেউ না, জাফর আর তাদের এলাকার সালামের লাশ। সালাম আর জাফরকে মাটিতে পুঁতে রেখেছিল। এই দৃশ্য দেখে গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, কারণ এই দুইটা মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু না। গ্রামের সবাই কিছুদিনের জন্য মাছ ধরা বন্ধ করে দিল। সবকিছু ঠিক মতোই চলছিল, আর গ্রামের মানুষ এই বিষয়টি ভুলতে লাগলো। গ্রামবাসী কি আর জানতো তাদের জন্য অপেক্ষা করে আছে এক ভয়ঙ্কর অধ্যায়। গ্রামবাসী আবারও ঠিক আগের মতোই চলাফেরা করতে শুরু করলো। সেদিন ছিল বৃহস্পতিবার। গ্রামের ছেলে ইমন, সে অন্য জায়গাতে চাকরি করত। শুক্রবার তাদের ছুটি, আর তাই ইমন ভাবলো বৃহস্পতিবার বাড়িতে যাবে, শুক্রবার থেকে শনিবারে আবার চলে আসবে। কিন্তু ইমন জানতো না গ্রামের বিষয়। ইমন যখন তাদের বাজারে এসে বাস থেকে নামলো তখন রাত 10টা বাজে। বাজার থেকে তার গ্রামে যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। আর সেই রাস্তাটা হেঁটে হেঁটেই যেতে হবে, কারণ আগে তেমন কোনো রাস্তা ছিল না, মাটির রাস্তা দিয়েই যেতে হতো। ইমন হাঁটতে লাগলো বাড়ির দিকে।
কিছুক্ষণ হাঁটার পর ইমন একটা জিনিস খেয়াল করলো। সে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা অদ্ভুত বাজে গন্ধ তার নাকে আসতে থাকে। ইমন বুঝতে পারছিল না এই গন্ধটা কিসের। ইমন এই চিন্তা বাদ দিয়ে আবার তার নিজের মতো করে হাঁটতে লাগলো। আর তখন ইমন যা দেখলো সেটা দেখার জন্য ইমন একদমই প্রস্তুত ছিল না। ইমন দেখলো তার সামনে বিশাল দানবাকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর এই অবয়বের মাথায় অনেক লম্বা একটা শিং। সেই অবয়বটা ইমনকে দেখে মুচকি মুচকি হাসছে আর বলতে লাগলো, কিরে মন, মরার জন্য গ্রামে চলে আসলি নাকি? শহরে কাজ করিস, সেখানেই তো ভালো ছিলি রে। শুধু শুধু কেন গ্রামে আসলি? আজ তো তোরে কেউ কেউ বাঁচাতে পারবো না। আর জানিস, তোর মৃত্যু আমার হাতেই হবে। ইমন এই কথা শুনে ভয়ে রীতিমতো কাঁপতে লাগলো। ইমন অনেক চেষ্টা করলো চিৎকার দেওয়ার, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, কারণ ইমনের মুখ থেকে তখন কোনো আওয়াজই বের হচ্ছিল না। ইমনের এমন মনে হচ্ছিল সে মনে হয় জন্ম থেকেই বোবা ছিল। সেখান থেকে দৌড়ে পালানোরও অনেক চেষ্টা করলো, কিন্তু সেটাও সম্ভব হয়নি। সকালে উঠে সবাই দেখতে পেল রাস্তায় পড়ে আছে একটা গলাকাটা লাশ। শুধু দেহটা পড়ে আছে, আর মাথাটা ছিল না। লাশটা কেউ শনাক্ত করতে পারছিল না যে এটা কার লাশ। খোঁজাখুঁজি করার পর সবাই জানতে পারলো এটা আর কেউ না, এটা তাদের গ্রামের ইমনের লাশ। কারণ ইমন যেখানে চাকরি করত সেখানে ইমনের বাবা খবর নিয়েছিল, আর সেখান থেকে জানা গেল ইমন বৃহস্পতিবার রাতে বাড়িতে গেছে। আবার শুরু হয়ে গেল গ্রামে ভয়ঙ্কর মৃত্যুর মিছিল। আজ মরছে গরু, নয়তো ছাগল, কাল মানুষ, এমন করে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছিল। একদিন রাতে আনোয়ার মিয়া জরুরি এক কাজে একটু শহরে গিয়েছিল। ফিরতে অনেক রাত হয়ে গেছে। আর সে যখন গ্রামে ফিরছিল তখন সে খেয়াল করলো রাস্তার পাশে এক বৃদ্ধের ঘর ছিল। সেই ঘরে বৃদ্ধ একাই থাকতো, কিন্তু আনোয়ার খেয়াল করলো সেই ঘরের ভেতর থেকে কেমন যেন গোঙানোর আওয়াজ আসছে। আওয়াজটা আনোয়ারের স্বাভাবিক মনে হলো না, আর তাই আনোয়ার ঠিক করলো ভেতরে কি আছে সেটা দেখবে। যেমন ভাবনা তেমন কাজ। আনোয়ার বেড়ার ফাঁক দিয়ে উকি দিয়ে যা দেখলো সেটা দেখে অনেক ভয় পেয়ে গেল। আনোয়ার দেখলো সেই বৃদ্ধ বসে বসে গড় গড় আওয়াজ করছে আর একটা ছাগলের হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ছাগলের বাকি অংশ তার পাশেই পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আনোয়ার এই দৃশ্য দেখে নিজেকে কোনো রকম সামলে নিল, আর আস্তে আস্তে সেখান থেকে একটু দূরে সরে আসলো। তারপর এক দৌড়ে তার বাড়িতে চলে আসলো। বাড়ির উঠানে সে ধপাস করে পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। বাইরে কিছু পড়ার আওয়াজ শুনে বাড়ির অন্যরা ঘর থেকে বের হয়ে আসলো, আর এসে দেখে আনোয়ার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তখন আনোয়ারকে সবাই ধরাধরি করে ঘরে নিয়ে গেল। পরের দিন দুপুরে আনোয়ারের জ্ঞান ফিরল। তখন সবাই জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল। তখন আনোয়ার সবাইকে সবকিছু খুলে বলল, সে যা যা দেখেছিল। আনোয়ারের কথা শুনে গ্রামের সবাই সিদ্ধান্ত নিল ভালো একটা হুজুরকে ডেকে আনবে। ঠিক তখন আলালউদ্দিন বলে উঠল, আমার পরিচিত একজন ভালো হুজুর আছে, সবাই চাইলে আমি ওনার সাথে গিয়ে কথা বলবো। তখন গ্রামের অন্যরা বলল, হুজুর তো অনেক আছে, তবে কাজের কিনা সেটা দেখতে হবে। আলালউদ্দিন তখন বলল, আমি যে হুজুরের কথা বলতেছি তার নাম আলী। সেই ছোট থেকে সে এই সমস্ত জিন ভূত পিশাচকে শাস্তি দিয়ে আসছে। তখন সবাই বলল, ঠিক আছে, তাহলে আজকেই চলে যাও সেই হুজুরের কাছে। আলালউদ্দিন আর দেরি না করে চলে গেল আলী হুজুরের কাছে। সেখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, আর সেখানে গিয়ে দেখে আলী হুজুর মাগরিবের নামাজ পড়ে মাত্র বসলো। আলী হুজুর আগে থেকেই আলালউদ্দিনকে চিনত, আর তাই আলালউদ্দিনকে দেখেই আলী হুজুর সালাম দিল আর বলতে লাগলো, আলালউদ্দিন, হঠাৎ কি মনে করে এই অসময়ে চলে আসলেন? তখন আলালউদ্দিন আলী হুজুরকে সবকিছুই খুলে বলল। সবকিছু শোনার পর আলী হুজুর বলল,
ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। এটা বলে আলী হুজুর তার রুমে চলে গেল আর লালু জিন বাদশাহ জিন দুইজনকে স্মরণ করলো। আর সাথে সাথে দুইজন এসে হাজিরও হলো। লালু জিন বলতে লাগলো, আরে, এই অসময় কিসের জন্য স্মরণ করলা? তখন আলী হুজুর সবকিছু খুলে বলল লালু জিন আর বাদশাহ জিনকে। তখন লালু জিন বলতে লাগলো, আলী, আমার 1 মিনিট সময় দাও। আমি এখনই বলে দিচ্ছি এই গ্রামের সমস্যাটা কোথায়। এটা বলে লালু জিন চোখ বন্ধ করলো আর 1 মিনিট পর চোখ খুললো। রাগে ফসফস করতে লাগলো লালু। তখন আলী হুজুর বলল, লালু, কি হয়েছে, এত রেগে আছো কেন? তখন লালু জিন বলল, আলী, আমি খবর নিয়ে দেখলাম এটা আর কেউ না, এটা হচ্ছে মর্জান। মারজানের কথা শুনে আলী হুজুর বলতে লাগলো, হায় আল্লাহ, আবার সেই মারজান গ্রামের অসহায় মানুষের উপর আক্রমণ শুরু করেছে। এই মারজানের একটা হেস্তনেস্ত করতেই হবে। তখন বাদশা জিন বলতে লাগলো, আলী, মারজানকে তো কিছুই করা যাচ্ছে না, কারণ মারজান মানুষ বলি দিতে দিতে অনেক শক্তিশালী হয়ে গেছে। আর সে নিজের আত্মাকে অন্য জায়গাতে লুকিয়ে রেখেছে। তখন আলী হুজুর বলল, এর জন্যই তো মারজান সবসময় আমার হাত থেকে বের হয়ে যায়। এবার একটা কিছু করতেই হবে। তখন বাদশা জিন বলতে লাগলো, আলী, আমি যাচ্ছি সেই মারজানের কাছে, তুমি আর লালু চলে আসো। আমি আগে গিয়ে দেখি মারজানের আত্মাটা কোথায় আছে, সেটার কোনো সন্ধান পাই কিনা। এটা বলে বাদশা জিন চলে গেল। আর আলী হুজুর লালুকে বলল, লালু, আমিও তাহলে আলালউদ্দিনের সাথে সেই গ্রামে যাচ্ছি, তুমি সময় মতো চলে এসো। এটা বলে আলী হুজুর তার সব জিনিসপত্র নিয়ে রওনা হয়ে গেল। সেই গ্রামে যেতে যেতে তখন রাত প্রায় 12টা বেজে গেল। আলী হুজুর তখন গ্রামের সবাইকে বলল, আপনারা সবাই নিজ নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। সারা রাতের মধ্যে কেউ ঘর থেকে বের হবেন না। বাইরে অনেক কিছুই হতে পারে, তারপরেও কেউ ঘরের বাইরে আসবেন না। আলী হুজুরের কথা শুনে সবাই ঘরে চলে গেল। আর ঠিক তখন লালু জিন এসে হাজির হলো আর বলতে লাগলো, আলী, তাড়াতাড়ি চোখ বন্ধ করো, বাদশাহ মারজানের হাতে ধরা পড়েছে, ওকে বাঁচাতে হবে। আলী হুজুর সাথে সাথে চোখ বন্ধ করলো। আর কিছুক্ষণ পর লালু আলী হুজুরকে চোখ খুলতে বলল। আলী হুজুর চোখ খুলে দেখে সে একটা শ্মশানে দাঁড়িয়ে আছে আর আর তার সামনে পড়ে আছে বাদশা জিনের আধমরা দেহটা। আর অন্যদিকে আলী হুজুর খেয়াল করলো লালু আর মারজান দুজনে মিলে ধস্তাধস্তি চলছে। লালু মারজানকে তুলে তুলে আছাড় দিচ্ছে, কিন্তু মারজান আছাড় খেয়েও হা হা করে হাসছে আর বলছে, লালু, তুই হয়তো আমার চাইতে অধিক শক্তিশালী, কিন্তু তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমার মৃত্যু নেই। আমার মৃত্যুর রহস্য কেউ জানে না। ঠিক তখন মাসাজিন আলী হুজুরের কানে কানে বলতে লাগলো, আলী, আত্মা কোথায় আছে সেটা আমি জানতে পেরেছি। শ্মশানের পাশে সেই কালী মূর্তিটা দেখতে পাচ্ছ, সেখানে যাও। আর সেখানে গিয়ে সেই কালী মূর্তিটার জিহ্বাটা একদম ভেঙে ফেলবে, তারপর একটা বোতলের ভেতর ভরে ফেলবে। তাহলে এই মারজান তোমার হাতে বন্দি হয়ে যাবে। কিন্তু কি করে ওকে মারতে হবে সেই রহস্যটা আমি জানতে পারিনি। এটা বলে বাদশাজিন অদৃশ্য হয়ে গেল। আর আলী হুজুর দৌড়ে গেল সেই কালী মূর্তির কাছে আর বাদশাজিনের কথা মতো দম বন্ধ করে এক জাতা দিয়ে ভেঙে ফেললো কালীর জিহ্বা। আর সাথে সাথে মারজান জিন চিৎকার করে উঠল আর বলতে লাগলো, আলী, এটা করিস না, এটা করিস না, আমাকে বন্দি করিস না, ছেড়ে দে,
তুই আমারে কিন্তু বেশি দিন বন্দি করে রাখতে পারবি না আলী। তাই বলছি, আমাকে ছেড়ে দে। তুই শুধু আমাকে বন্দি করেই রাখতে পারবি, কিন্তু আমাকে মারতে পারবি না। তখন আলী হুজুর বলল, আপাতত বন্দী হয়েই থাক, সময় সুযোগ হলে তোর মৃত্যুর রহস্য বের করে নেব। এটা বলে আলী হুজুর সেই জিহ্বাটা দোয়া পরে ফু দিল, আর সাথে সাথে কালো একটা দোয়া পরা বোতলে ঢুকিয়ে নিল। আর অন্যদিকে মার্জান জিন হাসতে হাসতে বলতে লাগলো, আলী, আমি আবার আসবো, আবার দেখা হবে। অপেক্ষায় থাক, আমি মার্জান আবারও আসবো। এটা বলে মার্জান অদৃশ্য হয়ে গেল। আর লালু জিন বলল, আলী, আমি এখন বাদশার কাছে চলে যাচ্ছি। বাদশা জিনের অবস্থা তেমন একটা ভালো না। এটা বলে লালু সেখান থেকে চলে গেল। তো প্রিয় ইমরান ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে, বা পরবর্তীতে যারা শুনবেন তাদেরও অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। আমি মুকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 রেল ক্রসিং। আজ এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী সপ্তাহে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন। ভূতারটা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুকসেদ ভাই, ধন্যবাদ ভাই, এতটা সুন্দর করে এতটা গোছালোভাবে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ভাই, আলী হুজুর মানেই অনেক বেশি স্পেশাল, আলী হুজুর মানেই অনেক বেশি সাসপেন্সফুল একটা ঘটনা। আসলে এই মার্জান জিনটা যে আসলে এতটা পাওয়ারফুল, মানে বারবার যে কয়টা পর্ব শুনেছি, এটা সম্ভবত আমাদের 4 নাম্বার পর্ব চলছে মার্জান জিনের। তো এর আগে দেখেছি 3টা পর্বেই মার্জান জিন কোনো না কোনোভাবে কিন্তু পালিয়ে যায়। এই পর্বে কিন্তু তাকে যেকোনোভাবেই হোক বন্দী করা হয়েছে বা বন্দী করতে সক্ষম হয়েছেন আলী হুজুর। জানি না এই মার্জান জিনের শেষ কোথায়। ধন্যবাদ মুকসেদ ভাই এত সুন্দর করে ঘটনাটি আমাদেরকে পাঠানোর জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে মুকসেদ ভাইয়ের আজকের ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো। ওয়ান্স এগেইন মুকসেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। সত্যি বলতে আগামীকাল কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে আপনার আমার সকলের প্রিয় আরিফ ভাইয়ের লেখা দায়ান জিনের ঘটনায়। তো আগামীকালের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম।